ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্ক ফিজিক্স বেঙ্গলি। চলো, এই চ্যানেলে আমরা বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করছিলাম। এবার নিউটনস লস অফ মোশনের প্রবলেম আমরা সলভ করছি। আচ্ছা, এই নিউটনস লস অফ মোশনের প্রবলেম আমাদের আগের দিন ফার্স্ট পোর্শনটা হয়ে গেছিল। আজকে আমরা সেকেন্ড পোর্শন করব। সো এই দুর্দান্ত প্রবলেমটা আমাদের 13 নাম্বার প্রবলেম। এই দুর্দান্ত প্রবলেমটা আমাদের 13 নাম্বার প্রবলেম। আমি এখানে আনসারটাও দিয়ে রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা, মানে আনসারটা বার করে যেন মিলে যায়। এটা আনসারটা দিয়ে রেখেছি যাতে আবার বারবার দেখতে না হয়। দেখো, এই একটা সিচুয়েশন আছে। এই স্ট্রাকচার ক্যাপিটাল এম আর এখানে এম ড্যাশ, রাইট? আচ্ছা, বারবার এম ড্যাশ লিখতে আমাদের অসুবিধা হলে যেহেতু হবে, আমরা সেই জন্য এইটাকে না M1 লিখবো। দেখো, এইটাকে না M1 লিখবো। ওকে, M1 M1। তো এইখানে এইটাকে M1 দেব। ওকে, ড্যাশ, বারবার ড্যাশটা লিখতে অসুবিধা হয়, আমার গুলিয়ে যায়। ওকে, সো এখানেও আমি কেটে দিচ্ছি। তো এটা হবে আমাদের M1। ওকে, দেখো, এই দুর্দান্ত প্রবলেমটায় বলে দিয়েছে m গ্রেটার দ্যান m1, মানে এই যে m, এইটা এই m1 এর থেকে বেশি, কোথাও কোনো ফ্রিকশন নেই, তাহলে এই বড় মাসটার, বড় ক্যাপিটাল মাসটার অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। সবার প্রথমে আমাদের এটা ভাবতে হবে এর মধ্যে অ্যাক্সেলারেশনটা আসবে কি করে। আরে ভাই, ফোর্স কে দিয়েছে, আমি কি বুঝতে পারলাম? আরে ভাই, ফোর্স কে দিয়েছে। ফোর্স যদি কেউ না দেয় তাহলে অ্যাক্সেলারেশন আসবে কি করে? ওকে, আচ্ছা, এবার দেখো, মাস দুটোর যদি সেম হয়ে যেত, তাহলে যদি আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, এইটা মাস m, এটা মাস 2m, ঠিক? তাহলে বলো তো, এইখানে যা টেনশন, এখানে যদি টি টেনশন হয় তাহলে এখানে 2t টেনশন হবে। কেন? যত মাস বেশি, সেই মাসটাকে ব্যালেন্স করার জন্য যে টেনশনটা, সেটা এদিকে টি, এদিকে 2t। একদম ঠিক। তো মাস যদি বেশি হয় তাহলে টেনশন বেশি হবে, মাস যদি কম হয় টেনশন কম হবে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে এদিকে দেখো, মাস দুটো ডিফারেন্ট আছে। মাস দুটো যেহেতু ডিফারেন্ট আছে, তার মানে তার সাথে যে স্ট্রিংটা জুড়ে আছে, দেখো তার সাথে যে স্ট্রিংটা জুড়ে আছে, এই স্ট্রিংটা যে টেনশন ডেভেলপ করবে সেটা ডিফারেন্ট টেনশন, মানে এই দুটোতে আনইকুয়াল টেনশন। এই আনইকুয়াল টেনশনটা সিস্টেমের মধ্যেই রয়েছে। সেই সিস্টেমের মধ্যে আনইকুয়াল টেনশনটা একটা নেট ফোর্স দেবে সিস্টেমের মধ্যে, ইন্টারনাল ফোর্স, এবং তার কারণেই পুরো সিস্টেমটা মুভ করবে। কি বললাম? পুরো সিস্টেমটা মুভ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এবার আমি এইখানে টেনশন ধরছি T1 আর এইখানে টেনশন ধরছি T2। আমি পরের পেজেও ডায়াগ্রামটা বড় করে ড্র করেছি। দেখো, পরের পেজেও আমি ডায়াগ্রামটা বড় করে ড্র করেছি। এটাতে আমাদের সুবিধা হবে। আগে এই জায়গাটা একটু করে নি, এই জায়গাটা কয়েকটা জিনিস একটু ধরে টরে নি। দেখো, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে টোটাল সিস্টেমটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে। দেখো, টোটাল সিস্টেমটা ডান দিকে এই অ্যাক্সেলারেশনে মুভ করছে, মানে দুজন অবজারভারকে আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। একজন অবজারভার গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, দেখো একজন অবজারভার গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, আর একজন অবজারভার এর ওপরে দাঁড়িয়ে আছে। এই হুলোটার নাম আমি দিচ্ছি জি, এই হুলোটার নাম আমি দিচ্ছি বি, এইচ লিখে দাও, এইচ হুলো। এই হুলোটা এইচ, এই হুলোটা জি। জি যে ফ্রেমে দাঁড়িয়ে আছে সেটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর
হুলোটা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চেক করে দেখো সেই প্ল্যাটফর্মটাও ডান দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, সেই কারণে হুলোটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। এই প্রবলেমটা আমরা যখন সলভ করব তখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেরও কনসেপ্ট লাগবে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেরও কনসেপ্ট লাগবে। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে সিউডো ফোর্স। আচ্ছা, যাদের সিউডো ফোর্স খুব ভালো অবস্থায় নেই, ইউটিউবে আমার ভিডিও লেকচার দেখো, অ্যাডভান্স লেভেলের, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ভাই ওখানে পিএইচডি করেছি সিউডো ফোর্স নিয়ে, ওখানে সিউডো ফোর্স নিয়ে পিএইচডি করিয়েছি। আচ্ছা চলো, তার মানে এবারে আমি গ্রাউন্ড থেকে এই যে এ অ্যাক্সেলারেশনটা, এইটা গ্রাউন্ডে যে আছে সে দেখছে, তাহলে আমি এখান থেকে এইটা ডেফিনেটলি লিখতে পারি অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল এম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়াল টু এ আই ক্যাপ। আমি ধরে নিচ্ছি এইদিকে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, টেনশন দুটো আনইকুয়াল বলে অ্যাক্সেলারেশন তৈরি হয়েছে। টেনশন কেন আনইকুয়াল? টেনশন আনইকুয়াল কারণ এখানে দুটো মাস ডিফারেন্ট। এই যে যেমন মাস ডিফারেন্ট হলে টেনশন ডিফারেন্ট হয়, দুটো মাস ডিফারেন্ট। তো যেহেতু মাস দুটো ডিফারেন্ট, সেই হেতু আমার টেনশনও ডিফারেন্ট। তাহলে টেনশন ডিফারেন্ট, মাস ডিফারেন্ট, তাহলে মাস যদি ইকুয়াল হয়ে যেত টেনশন সেম হতো, টেনশন সেম হলে কোনো নেট ফোর্স থাকতো না, তাহলে অ্যাক্সেলারেশন জিরো হতো। আরে ভাই তাহলে অ্যাক্সেলারেশন জিরো হতো মাস দুটো সেম হলে, ঠিক? এবং সেটা আমরা লাস্টে যখন আনসারটা তৈরি করব তখন দেখবো যদি মাস দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে ডেফিনেটলি অ্যাক্সেলারেশন জিরো হওয়ার কথা। গুড। তো চলো এবারে আমরা এএমজি নেক্সট দেখো। নেক্সট এই যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে একে ডান দিকে A1 এ যেতে দেখছে। দেখো একে ডান দিকে A1 এ যেতে দেখছে। আচ্ছা A1 না, ইটস বেটার এ নিলে কনফিউজড হয়ে যাবো, আমরা বি নি। B1 ডান দিকে, আর এই এমটাকে এই দিকে B2 তে যেতে দেখছে। এটা কে দেখছে? এটা দেখছে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। মানে আমি যদি তোমাকে এইখানে এই কথাটা বলি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ m1 উইথ রেসপেক্ট টু g, এটা হবে b1 i ক্যাপ, আর অ্যাক্সেলারেশন অফ m উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এইটা হবে মাইনাস b2 j ক্যাপ। ঠিক? আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে আমি যদি এইগুলো তো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যে আছে সে দেখছে, যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে, সেই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা হচ্ছে এই ঝুলোটা, সে কার উপর দাঁড়িয়ে আছে? ক্যাপিটাল এম এর উপর দাঁড়িয়ে আছে। আরে ভাই সে তো ক্যাপিটাল এম এর উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি বলি অ্যাক্সেলারেশন অফ m1 উইথ রেসপেক্ট টু এই ঝুলো মানে ক্যাপিটাল এম, সেটা আমি কি লিখবো? সেটা লিখবো am মাইনাস a ক্যাপিটাল এম, এবং এখানে কিছু না দেওয়া মানে এখানে জি থাকা। হ্যালো, এখানে কিছু না দেওয়া মানে জি থাকা। তাহলে এবার দেখো আমি দুটো ভ্যালুই লিখে দিয়েছি, m1 ও লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে জি রয়েছে। তাহলে বলো এই দুটো যদি আমি এখানে বসাই তাহলে আমার এখানে কি আসবে? বলো এখানে কি আসবে? এখানে আসবে ভুল বললাম, mg হচ্ছে b1 i ক্যাপ আর ক্যাপিটাল mg হচ্ছে a1 i ক্যাপ, তার মানে b1 মাইনাস a i ক্যাপ। তার মানে এই হুলোটা এই মাসটাকে এই দিকে b1 মাইনাস a তে যেতে দেখবে। সিমিলারলি am ক্যাপিটাল M, দেখো am ক্যাপিটাল M
সেটা কি হবে? আরে ভাই, ও এটা m1 হবে, amg মাইনাস amg। দেখো এইটা কি হবে? amg কত? মাইনাস b2, তাহলে আমি লিখবো মাইনাস b2 i cap minus of plus a I cap, which comes out to be minus b2 plus a I cap। দেখো তার মানে এইখানে যে হুলোটা দাঁড়িয়ে আছে, এইখানে যে হুলোটা দাঁড়িয়ে আছে, সে এই মাসগুলোকে না b1 না b2 এই দুটোর কোনো অ্যাক্সেলারেশনে দেখবে না। ও কোন অ্যাক্সেলারেশনে দেখবে? ও দেখবে b1 মাইনাস a আর এখানে মাইনাস b2 প্লাস a, মানে একে ও এই দিকে আসতে দেখবে কারণ এখানে প্লাস আছে, আর এম কে ও এই দিকে আসতে দেখবে কারণ এখানে মাইনাস আছে। এই পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যেতে পারি। দেখো নেক্সট কনসেপ্টে চলে যেতে পারি। আচ্ছা, নেক্সট কনসেপ্টে যখন যাব না তখন আমাকে বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে। দেখো বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে। দেখো বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে। আচ্ছা, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আবার ড্র করবে, এবার একজন ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করবে। প্রথমে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে ড্র করবে, আবার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে তার ডায়াগ্রামও আমার দরকার। তার আগে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এইখানে বলতে চাই। ফার্স্ট সেশনে, আমার ফার্স্ট সেশনে এই অ্যাডভান্স ব্যাচের যে নিউটনস ল এর ফার্স্ট সেশন হয়েছে না, সেই ফার্স্ট সেশনে একটা প্রবলেম ছিল, লাস্ট প্রবলেমটা। সেখানে আমি বলেছিলাম যদি কোনো এক্সটার্নাল ফোর্স না কাজ করে, কি বললাম? যদি কোনো এক্সটার্নাল ফোর্স না কাজ করে, সব যদি ইন্টারনাল ফোর্স হয়, তাহলে এ এম আই এ আই সামেশন ইকুয়াল টু 0 হবে। এটা আমি আগের দিন বলেছিলাম। যদি কোনো এক্সটার্নাল ফোর্স না কাজ করে, শুধু ইন্টারনাল ফোর্স কাজ করে, ইন্টারনাল ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তার জন্য এইটা 0 হবে। এবার একটা জিনিস শোনো, আমরা এখানে অ্যাক্সেলারেশন যেটা নিয়ে ডিসকাস করছি সবই এক্স অ্যাক্সিস বরাবর, সবই এক্স অ্যাক্সিস বরাবর। চেক করে দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর আমি যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এক্স অ্যাক্সিস বরাবর, পুরো সিস্টেমে এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, যা করছে ইন্টারনাল ফোর্স কাজ করছে। এই এম একে যে নরমাল ফোর্স দিচ্ছে, আবার এই এম এই ওয়ালে যে নরমাল ফোর্স দিচ্ছে, সিমিলারলি এই m1 একে যে নরমাল ফোর্স দিচ্ছে, এই m1 এইদিকে যে নরমাল ফোর্স দিচ্ছে, এখানে যে টেনশন সব ইন্টারনাল। সেই কারণে এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। দেখো যদি সেইটা না কাজ করে, যদি সেইটা না কাজ করে, তাহলে আমরা অ্যালং এই ইকুয়েশনটা, বলো অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর লিখতেই পারি। দেখো এই ইকুয়েশনটা, আচ্ছা এই ইকুয়েশনটা যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর লিখি, একটা দুর্দান্ত কনসেপ্ট এটা। দেখো এই ইকুয়েশনটা যদি আমি এই বরাবর লিখি, এইটা যখন আমি এই ইকুয়েশনটা যখন লিখছি না, তখন এইটাকে পুরো সিস্টেম ধরেছি, এবং সেই সিস্টেমটা গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে এইটাকে পুরো সিস্টেম ধরেছে। যদি এ এইটাকে পুরো সিস্টেম ধরে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে, জানসে সুননা মেরি বাত, তাহলে এ এইটাকে যদি পুরো একটা সিস্টেম ধরে, তাহলে তার জন্য ও এই এক্সপ্রেশনটা লিখবে। এই এক্সপ্রেশন মানে এক্স অ্যাক্সিস বরাবর আমার যে অ্যাক্সেলারেশন আর করসপন্ডিং মাস, এইগুলোকে সাম আপ করলে উইথ প্রপার সাইন, that will be 0।
That's important here. That will be 0. মানে এক এক করে তোমাদের এখানেই বলে দিই, ও পাশে আমি জাস্ট লিখব m1 ইনটু b1, আই ক্যাপ আছে ডান দিকে, দেখো m1 ইনটু b1, ঠিক এই যে ওপরেরটার জন্য রাইট। অ্যাকচুয়ালি এখানে প্রতিটা মাসের জন্যই আমাকে নিতে হবে, দেখো আমাকে এখানে প্রতিটা মাসের জন্যই নিতে হবে, মানে m1 এখানে দুটো নিতে হবে, এই সিস্টেমে যে কটা পার্টিকেল আছে সে কটার জন্য নিতে হবে, কটা পার্টিকেল রয়েছে, দুটো m1 দুটো m আর একটা ক্যাপিটাল M। এবার একটা বিউটি শোনো, আচ্ছা দেখো এইখানে কোনো ফাঁকা নেই, এইখানে কোনো ফাঁকা নেই, এইখানেও কোনো ফাঁকা নেই, এইখানে কোনো ফাঁকা নেই, তার মানে এই দুটো জায়গায় m1 টা এই m এর সাথে টাচ করে আছে আর এখানে m টা টাচ করে আছে। তাহলে ক্যাপিটাল M যদি এই অ্যাক্সেলারেশনে এইদিকে যায়, তাহলে গ্রাউন্ড থেকে যে কেউ গ্রাউন্ড থেকে এই m1 কেও এইদিকে এই অ্যাক্সেলারেশনে যেতে দেখবে, এই m কেও এইদিকে এই অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। ধ্যান সে শুননা। এবার আমি যদি শুধু x অ্যাক্সিস বরাবর মানে জিনিসপত্র নিয়ে কাজ করি, শুধু x অ্যাক্সিস বরাবর জিনিসপত্র নিয়ে কাজ করি, তাহলে x অ্যাক্সিস বরাবর ওপরের m1 এর অ্যাক্সেলারেশন b1, নিচের m1 এর অ্যাক্সেলারেশন a, ক্যাপিটাল M এর x অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন a i ক্যাপ, ঠিক শাবাশ ওয়ান্ডারফুল। y অ্যাক্সিস বরাবর নিয়ে বদার নই এখন। সিমিলারলি এই m এর যেটা উপরে আছে তার x অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন -b2, আর এই নিচের m এ তো ভাই এর সাথে জুড়েই আছে, তার মানে ক্যাপিটাল M যে অ্যাক্সেলারেশনে যাবে এই দুটো m ও সেই অ্যাক্সেলারেশনে যাবে, m আর m1, নিচের m1, সো এইদিকে এই m যাবে a অ্যাক্সেলারেশনে। क्या बात। তাহলে এবার আমি যদি সেই ইকুয়েশনটা লিখি, দেখো এই পাশে যে আমি ইকুয়েশনটা লিখেছি সেটাই যদি আমি এইখানে লেখার চেষ্টা করি, কি লিখছি দেখো, m1 একে কত এসে যাচ্ছে b1 এ, এই m1 প্লাস m1 এইদিকে যাচ্ছে a তে, এইটা হয়ে গেল এই দুটো, তারপরে হচ্ছে ক্যাপিটাল M ইনটু a, তারপরে এই দুটোর মধ্যে ওপরেরটা যাচ্ছে এই দিকে -b2 তে, তার মানে প্লাস m মাইনাস b2, और कुछ यस এই m যাচ্ছে, দেখো অ্যাবসলিউটলি ফাইন আমি লিখেছি। এবার আমি কি করছি, এই এক্সপ্রেশনটাই a গুলোকে কমন নিচ্ছি, একদিকে নিচ্ছি, আর b গুলোকে কমন নিয়ে আর একদিকে নিয়ে যাচ্ছি। দেখো আমি যদি ঠিক করে সেটা লিখি তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, আচ্ছা এখানেই লিখে দিই, দেখো তো লিখতে পারি কিনা, সেটা হচ্ছে m প্লাস m1 প্লাস m ইন্টু a, আরে ভাই এইটাকে একদিকে নিচ্ছি, ইকুয়াল টু ওইটা ওইদিকে নিচ্ছি, m m1 ইন্টু b1, এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন লিখে রাখলাম, ওকে। আচ্ছা এবার আমি চলে আসছি এই দিকে, এবার আমাকে না ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য অলরেডি আমি একজন অবজারভারকে এখানে বসিয়েছিলাম, দেখো একজন অবজারভারকে এখানে বসিয়েছিলাম। আচ্ছা বলো তো, আচ্ছা আগে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে নি। এই ফ্রি বডি ডায়াগ্রামে
আমি প্রথমে M1 এর ফ্রি বডি যদি ডায়াগ্রাম ড্র করি M1 এর, তাহলে এইদিকে আমার টেনশন T1, এইটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে লিখছে, যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে আছে সে লিখছে, তাহলে ও এখান থেকে লিখতে পারে T1 ইকুয়াল টু M1 কত ধরেছিলাম এইদিকে B1, একদম M1 B1, এটা একটা ইকুয়েশন লিখে রাখলাম। এইবার এই নিচের এমটা, আচ্ছা এই নিচের এমটা যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এই ক্ষেত্রে আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের হেল্প নেব, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। কেন? তার কারণ গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে, দেখো গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে একে নিচের দিকেও নামতে দেখবে, আবার এই দিকেও যেতে দেখবে। দেখো নিচের দিকেও নামতে দেখবে, আবার এই দিকেও যেতে দেখবে। তো সেই কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, নট ভেরি ডিফিকাল্ট, ইট ক্যান বি নো প্রবলেম, ইট ইজ কনভিনিয়েন্ট যে এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যে আছে সে যদি এর ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে, দেখো এর ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা তাহলে এবার মন দিয়ে শোনো, এই যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, মন দিয়ে দেখো এই এম এর দুদিকেই কানেক্টেড আছে, তাহলে আমি এর M1 কে লিখছি এই দিক থেকে N1, এই দিক থেকে N2, রাইট? ফোর্সে তো কোনো ফারাক পড়বে না। আরে ভাই ওপর দিকে T1, নিচের দিকে M1G। আচ্ছা বিউটিটা হচ্ছে এখনো সিউডো ফোর্স লাগাইনি। আরে প্ল্যাটফর্মটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, সে এদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে এর এই দিকে M1 ইনটু A একটা সিউডো ফোর্স আসবে। দেখো এই দিকে M1 ইনটু A একটা সিউডো ফোর্স আসবে। এই হচ্ছে টোটাল ফোর্সের ইকুয়েশন, ওয়ান্ডারফুল টোটাল ফোর্সের ইকুয়েশন। এবং এই টোটাল জিনিসটা কে দেখছে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দেখছে এইটাকে। এবার দেখো ও যদি মুখ বাড়িয়ে এরকম করে দেখে, তাহলে ওকে নিচের দিকে যেতে দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে নিচের দিকে যেতে দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। क्या बात, क्या बात। ও যদি নিচের দিকে যেতে দেখে, সেই নিচের দিকে কত অ্যাক্সেলারেশনে দেখবে। এবার দেখো M1 কে এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম B1 মাইনাস A তে এই দিকে যেতে দেখছে, তাহলে A একই স্ট্রিং এর সাথে কানেক্টেড, স্ট্রিং সব সময় টান টান, ছিঁড়ে যায়নি, সব সময় টান টান। A যতটা মুভ করবে এদিকে, এও ততটা নিচে মুভ করবে, সেটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দেখবে। তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে উপর থেকে দেখলে, নন ইনার্শিয়াল ফ্রেমে যে আছে সে যদি উপর থেকে দেখে, এই M1 কে নিচের দিকে এই অ্যাক্সেলারেশনেই মুভ করতে দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ এটা আমি কিভাবে বার করলাম? ইনডাইরেক্টলি এই উপরের M1 থেকে বার করলাম। তাহলে এইখানে এই পুরো জিনিসটাকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম B1 মাইনাস A এই অ্যাক্সেলারেশনে নিচে যেতে দেখবে, B1 মাইনাস A এই অ্যাক্সেলারেশনে নিচে যেতে দেখবে। তাহলে এইখান থেকে আমি ফোর্স ডায়াগ্রাম থেকে M1G মাইনাস নিচের দিকে নামছে T1, M1G মাইনাস T1 ইকুয়াল টু M1 B1 মাইনাস A, এটা ডেফিনেটলি লিখতে পারি। দেখো M1G মাইনাস T1 ইকুয়াল টু M1 B1 মাইনাস A, আমি ডেফিনেটলি লিখতে পারি। ওকে, এবার দেখো আমি কি করেছি, এই T1 টা এখানে বসিয়ে দিচ্ছি। যদি এই T1 টা আমি এখানে বসাই, তাহলে দেখো M1G মাইনাস T1 মানে হচ্ছে M1 B1 ইকুয়াল টু M1 B1 মাইনাস A। দেখো M1 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 কাটছে, একদম
এই B1টা এই দিকে যাচ্ছে, এই এটা এই দিকে আসছে, তার মানে এইখান থেকে দেখো তো আমি লিখতে পারি কিনা বি আসছে, সরি B1 আসছে a প্লাস G/2, দেখো B1 আসছে a প্লাস G/2, এইটা আমার এসেছে, সরি এইটা আমার এসেছে, এই দুর্দান্ত ফর্মুলাটা আমার এসেছে। তাহলে এবার বলো, যে পদ্ধতিতে আমি B1টা ক্যালকুলেট করেছি, আমি সেম পদ্ধতিতে এই m এর জন্য যে অ্যাক্সেলারেশন সেটা ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবো, এবং সেটাই আমি করব। তো এই m এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নেক্সট পেজে চলে যাচ্ছি, দেখো m এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, m এর এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যে আছে সে ড্র করছে, এইদিকে T2 আর এইদিকেই টোটাল অ্যাক্সেলারেশন B2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি T2 ইকুয়াল টু B2 ইন্টু M। क्या बात, দুর্দান্ত। এবার সেম ভাবে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যে আছে সে এই m এর কোন m এর এই নিচেরটার ফ্রি বডি ডায়াগ্রাম যখন ড্র করবে, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম যখন ড্র করবে তখন সিউডো ফোর্স ডেফিনেটলি লাগবে। আমি ধরে নিচ্ছি এই দিক থেকে N4 N3 N4 হোয়াটএভার দুটো ডিফারেন্ট নরমাল ফোর্স, নিচের দিকে mg, ওপর দিকে টেনশন T2, আর একটা জিনিস থাকবে কি, সিউডো ফোর্স, কারণ এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম পুরোটা ওই দিকে যাচ্ছে, তাহলে উল্টো দিকে সিউডো ফোর্স দেবে, সেটা হবে m ইনটু a। এই টোটালটাকে, ইম্পর্টেন্ট, এই টোটালটাকে ভেবে দেখো, এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এই নিচেরটাকে আচ্ছা ওপরেরটাকে এই দিকে B2 প্লাস a তে আসতে দেখবে, তাহলে ও যদি মাথা নিচু করে দেখে তাহলে এই m কেও তো a নিচের দিকে B2 প্লাস a তে নামতে দেখবে। এই গ্রাউন্ড যে আছে সে কিন্তু একে B2 মাইনাস a তে নামতে দেখবে না, এ অন্য ডিফারেন্ট দেখবে, একমাত্র এই H যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আছে সেই ওকে নিচের দিকে B2 মাইনাস a তে নামতে দেখবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ভাই, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মাইনাস সাইনটার অর্থ এই দিকে, আর এইখানে যদি এই দিকেই যায়, দেখো এ যদি এই দিকে দেখে তাহলে একে নিচের দিকে নামতে দেখবে, তাহলে সেইভাবে এই দিকে আসবে B2 প্লাস a। এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, mg মাইনাস t ইকুয়াল টু m B2 প্লাস a। আমি এইখান থেকে T2 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তার মানে mg মাইনাস T2 m B2 ইকুয়াল টু m B2 প্লাস a। m ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, B2 ওদিকে চলে যাচ্ছে, a এদিকে চলে আসছে, আমার B2 আসছে G মাইনাস a বাই 2। দেখো এইটা আসছে। এবার দেখো আমি এইখানে একটা এক্সপ্রেশন পেয়েছিলাম না, m প্লাস m1 প্লাস m ইন্টু a ইকুয়াল টু m B2 মাইনাস m1 B1। দেখো আমি সেটাই এখানে লিখছি, লিখে a ইন্টু না, হ্যাঁ m প্লাস m1 প্লাস m ইকুয়াল টু, দেখো m B2 মাইনাস m1 B1, m B2 মাইনাস m1 B1,
এবার দেখো আমি B2 এখানে পেয়েছি, আমি এখান থেকে B2 বসিয়ে দিচ্ছি। দেখো M G minus A by 2 minus M1 B1 এর ভ্যালু পেয়েছি A plus G by 2, A plus G by 2, দেখো এটা পেয়েছি। আই হোপ আমি একদম পারফেক্ট করেছি, আই হোপ আমি একদম পারফেক্ট করেছি। এবার জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে, জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো আমি একে 2 দিয়ে গুণ করছি, 2A M plus M1 plus M equal to, দেখো এদিকে আসছে mg মাইনাস ma মাইনাস সরি মাইনাস m1a মাইনাস m1g, দেখো ওহো m1a মাইনাস m1g। এবার দেখো এইটাকে আমি এ পাশে নিয়ে আসছি, এইটাকে আমি এ পাশে নিয়ে আসছি। যদি আমি সেইটা করি তাহলে দেখো আমার এই দিকে আসবে 2 into m plus m1 plus m plus m1a plus ma equal to m sorry m minus m1 into g, এবং সেখান থেকে যদি আমি a কমন নিই, a কমন নিয়ে m minus m1 into g divided by 2m plus 3m1 plus 3m2 ওহো m, এই হবে আমার টোটাল এক্সপ্রেশন এর। আই হোপ আমি তোমাদের প্রবলেমটা অ্যাবসলিউটলি ফাইন ভাবে বোঝাতে পেরেছি, আনসারও একদম মিলে গেছে। এবার আমি যেটা বলছিলাম, দেখো আনসার মেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওটাকে তুমি অ্যানালাইজ করতে পারছো কিনা। ভেবে দেখো দুজনের যদি মাস সেম হতো তাহলে ইকুয়াল টেনশন হতো, ইকুয়াল টেনশন হলে সেটা নালিফাই করে যেত একে অপরকে, সেই নালিফাই যদি করে যেত তাহলে আমার নেট কোনো ফোর্স থাকতো না, তাহলে কোনো অ্যাক্সেলারেশনই থাকতো না। এদিকে চলে এসো, দুজনের মাস সেম হলে টেনশন সেম হতো, ইকুয়াল টেনশন হয়ে গেলে কোনো অ্যাক্সেলারেশন থাকতো না, তবে দুজনের মাস সেম হয়ে গেলে কোনো অ্যাক্সেলারেশন থাকতো না। চেক করে দেখো, আবার একটা বড় ভুল করেছি, আবার একটা বড় ভুল করেছি। দেখো তার মানে m1 আর m2 যদি ইকুয়াল হয়ে যেত, এবার m2 যদি m আর m1 যদি ইকুয়াল হয়ে যেত তাহলে এই এক্সপ্রেশনটা 0 চলে আসতো, তাহলে অ্যাক্সেলারেশন 0 চলে আসতো। দেখো 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 বুঝতে পারছো কিনা? দিস ইজ সো ইম্পর্টেন্ট, দিস ইজ সো ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট না থাকে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো এই প্রবলেমটাও বেশ সুন্দর প্রবলেম। আমার এখানে ওয়েজ কনস্ট্রেইন লাগবে, ওয়েজ কনস্ট্রেইনের ইকুয়েশন লাগবে, আর একটা ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে পুলি কনস্ট্রেইনের ইকুয়েশন। আবার বলছি, যাদের কনস্ট্রেইন মোশন সিউডো ফোর্স ভালো অবস্থায় নেই, আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ব্যাচের নিউটনস লস অফ মোশন দেখো, এইগুলোর উপরে পিএইচডি করানো আছে, সবকিছু বুঝতে পারবে। এই ধরনের প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, এই ধরনের প্রচুর প্রবলেম করে দেওয়া আছে। আচ্ছা চলো তাহলে এই প্রবলেমটা আমি একটু এগোনোর চেষ্টা করি। দেখো
প্রবলেমটায় যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এখানে তিনটে বডি রয়েছে এ বি সি এবং তিনটেই কানেক্টেড, পুলির কোনো মাস নেই। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি যদি এইটায় একটু বোঝানোর চেষ্টা করি, দেখো আমি ধরছি এই যে বি এ নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, আর এই যে ক্যাপিটাল এ তাহলে ওকে এই দিকে স্মল বি অ্যাক্সেলারেশনে মুভ করছে, কারণ এই ক্যাপিটাল এ তো আর কোনো দিকে মুভ করতে পারে না ডিয়ার, আর কোনো দিকে মুভ করতে পারে না। একটা জিনিস দেখো, বি শুধু ভার্টিক্যাল বরাবর মুভ করতে পারে, ক্যাপিটাল এ শুধু হরাইজন্টাল বরাবর মুভ করতে পারে, সি ভার্টিক্যাল বরাবর মুভ করতে পারে। দেখো সি ভার্টিক্যাল বরাবর মুভ করতে পারে। গুড। এবার এই প্রবলেমটায় আমরা প্রথমে এ বি সি এই তিনটে যে ইকুয়েশন, এই তিনটে যে বডি রয়েছে, এই তিনটে বডির কনস্ট্রেইন ইকুয়েশন লিখতে হবে আর ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ফোর্স ইকুয়েশন লিখতে হবে, তাহলেই গেম ওভার। থিটার ভ্যালু দিয়ে দিয়েছে tan ইনভার্স 3/7, যেটা 37 ডিগ্রির কাছাকাছি, 37 ডিগ্রি। ওকে, এবার একটা জিনিস শোনো, আমরা তো ধরে নিয়েছি ক্যাপিটাল এ এদিকে বি অ্যাক্সেলারেশনে মুভ করছে, ক্যাপিটাল বি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, তাহলে বি আর সি এর মধ্যে অ্যাক্সেলারেশনের মধ্যে কি রিলেশন দেখো। আচ্ছা বলো তো, সি এইটার সাথে কানেক্টেড রয়েছে, ঠিক? সি যদি এইদিকে 1 মিটার, প্রথমে তোমাদের ডেটা দিয়ে বোঝায় 1 সেন্টিমিটার ওপরে ওঠে সি, তাহলে এই পুলিটাও এইদিকে 1 সেন্টিমিটার ওপরে উঠবে। আচ্ছা এই পুলিটা যদি ওপরে 1 সেন্টিমিটার ওঠে, তাহলে এইখানে যে পয়েন্টটা সেও 1 সেন্টিমিটার উপরে উঠবে, এইখানে যে পয়েন্টটা সেও 1 সেন্টিমিটার উপরে উঠবে, ঠিক? এবার দেখো এই যে স্ট্রিংটা সেটা তো এইভাবে গেছে, এই দিক থেকে যদি 1 সেন্টিমিটার, এই দিক থেকে যদি 1 সেন্টিমিটার এই স্ট্রিংটা ওঠে, তাহলে স্ট্রিং এ কত চেঞ্জ হবে? 2 সেন্টিমিটার। ভাই এ 1 সেন্টিমিটার উপরে ওঠার জন্য এই স্ট্রিং এর এই দুটো পোরশনই উপরের দিকে 1 সেন্টিমিটার উঠবে, তাহলে এখানে 2 সেন্টিমিটার স্ট্রিং এ চেঞ্জ হবে। ভাই লোক 2 সেন্টিমিটার স্ট্রিং এ চেঞ্জ হবে। এবার দেখো যদি এখানে 2 সেন্টিমিটার স্ট্রিং এ চেঞ্জ হয়, তাহলে এই বিটা এই যে ঘুরে এসছে না, এই স্ট্রিংটাই তো ঘুরে এসছে এইদিকে, সরি দেখো এই স্ট্রিংটাই তো ঘুরে এসছে এইদিকে, তাহলে এই বিটা নিচের দিকে 2 সেন্টিমিটার নামবে। কেন? এদিক থেকে 1 সেন্টিমিটার, এদিক থেকে 1 সেন্টিমিটার ঢিলা হয়েছে, সেই ঢিলাটাই নিচে নামবে টাইট করার জন্য। তার মানে বলো সি যদি ওপরের দিকে 1 সেন্টিমিটার যায়, বি নিচের দিকে 2 সেন্টিমিটার যাবে। এটা যদি সেম টাইমেই তো ঘটবে, 1 সেন্টিমিটার যে টাইমে ও ওপরে উঠবে, 2 সেন্টিমিটার ও নিচে নামবে। তাহলে তোমরা বলতে পারবে এই যে সি এর অ্যাক্সেলারেশন ওপর দিকে কত হবে? বি এর যা অ্যাক্সেলারেশন হবে, ভাই লোক বি এর যে অ্যাক্সেলারেশন হবে তার হাফ। দ্যাটস ইম্পর্টেন্ট ভাই, বি এর যে অ্যাক্সেলারেশন হবে তার হাফ। তাহলে বি এর অ্যাক্সেলারেশন কত ধরেছি? এ, তাহলে সি এর অ্যাক্সেলারেশন হবে a/2। ভাই লোক সি এর অ্যাক্সেলারেশন হবে a/2, দেখো বুঝতে পারছো কিনা? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে তো আমি এক একটা করে ইন্ডিভিজুয়াল ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবই। এবার আমি পুলির কথায় আসি। পুলি, এই পুলিটা আমি এই দিকে ধরছি
টি, এইদিকে ধরছি টি, আর এইদিকে ধরছি 2t, T1। এই পুলির যদি কোনো মাস না থাকে তাহলে বলো তো, ছোটবেলা থেকে করে আসছি টি আর টি, 2t ইকুয়াল টু টি, তার মানে T1 ইকুয়াল টু 2t। এবার আমি ধরছি সি ওপর দিকে a/2 তে উঠছে, তাহলে আমি যদি সি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এখানে আমি এক একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, সি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। সি ওপর দিকে, সরি 2t, আচ্ছা, আর মাস গুলো একবার একটু দেখে নি। এ বলেছে 9m/64, বি বলেছে 2m, আর এম হচ্ছে সি। আচ্ছা, নিচের দিকে এমজি, টোটালটা ওপর দিকে a/2 তে মুভ করছে, তাহলে আমি লিখতে পারি 2t মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু a/2। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। এই ফার্স্ট ইকুয়েশনে কারোর কোনো ডাউট নেই, ঠিক? এইবার চলে আসি বি এর ফ্রি বডি ডায়াগ্রামে। আচ্ছা, বি এর ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি করি, দেখো, আচ্ছা, বি এর ফ্রি বডি ডায়াগ্রাম করার আগে এই জিনিসটা একটু দেখে নাও। দেখো, এ এইদিকে যাচ্ছে বি তে, আর এই বি এইদিকে যাচ্ছে এ তে। ওয়েজ কনস্ট্রেইন কি বলে? ওয়েজ কনস্ট্রেইন বলে ওরা যে সারফেসে কন্ট্যাক্টে আছে, যে সারফেসে কন্ট্যাক্টে আছে সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো সেম হবে। দেখো, এই সারফেসের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো সেম হবে, ঠিক? এটা আমি ওয়েজ কনস্ট্রেইনে বারবার বলেছি, ওয়েজ কনস্ট্রেইনে বারবার বলেছি। তাহলে আমি যদি এইখানে এইটা ড্র করি, ভেবে দেখো, এইটা হচ্ছে সারফেসটা, এই দিকে বি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে বি হচ্ছে অ্যাক্সেলারেশন। আমি বি এর দুটো কম্পোনেন্ট করতে পারি, একটা এই আর একটা এই। এই কম্পোনেন্টটা এর পারপেন্ডিকুলার, এইটা হবে বি সাইন থিটা, এইটা হবে বি সাইন থিটা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ভাই, এতে কোনো সন্দেহ নেই, এটা হবে বি সাইন থিটা। আচ্ছা, এবার দেখো, আমার এই দিকে হচ্ছে এ, এই দিকে হচ্ছে এ, এই দিকে হচ্ছে এ। এবার এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 মাইনাস থিটা, এইটাও থিটা। তাহলে এর অ্যাক্সেলারেশনের এই দিকে যদি এ হয় তাহলে এই দিকে হবে এ কস থিটা। দেখো, আরে ভাই, এর যদি দুটো কম্পোনেন্ট করি, একটা এই একটা এই, এই এ কস থিটা কম্পোনেন্টটা আর বি সাইন থিটা কম্পোনেন্টটা এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। দেখো, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এই সারফেসের সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওয়েজ কনস্ট্রেইন বলছে আমাকে এ কস থিটা ইকুয়াল টু বি সাইন থিটা। দেখো, এ কস থিটা ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি এটা লিখতে পারি এ ইকুয়াল টু বি ট্যান থিটা। আবার ট্যান থিটার ভ্যালু 3/4, তার মানে এখান থেকে 4a ইকুয়াল টু 3b। এইটা একটা এক্সপ্রেশন আমার আসছে। দেখো দেখো দেখো, এইটা একটা এক্সপ্রেশন আবার আসছে। ওকে, আচ্ছা, এবার
এই বি এর আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। প্রথমে আমি বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। দেখো এই বিটা একমাত্র এই বরাবরই মুভ করতে পারে, আর থিটা কোনটা বলে দিয়েছে, এইটা। এই টোটালটা মুভ করছে এই দিকে এ তে। আচ্ছা দেখো এই বি আর এই এ এইখানে কন্ট্যাক্টে রয়েছে। কন্ট্যাক্টে যদি থাকে তাহলে একটা কন্ট্যাক্ট ফোর্স দেবে। তাহলে এই এ যদি একে এই ডিরেকশন বরাবর N1 কন্ট্যাক্ট ফোর্স, N কন্ট্যাক্ট ফোর্স দেয়, দেখো N কন্ট্যাক্ট ফোর্স দেয়, তাহলে ভেবে দেখো এই N এর দুটো কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট। এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা, আবার এইটা থিটা হলে এইটাও থিটা। তার মানে এইটা হবে n cos থিটা। দেখো বুঝতে পারছো কিনা, এইটা হবে n cos থিটা। তাহলে আমি যদি বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এই দিকে আসবে n cos থিটা, উপর দিকে টেনশন, নিচের দিকে 2mg। দেখো, এবং এই টোটালটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি এই ইকুয়েশনটা লিখতে পারি, সেটা হচ্ছে 2mg মাইনাস অফ ওপর দিকে কি কি p প্লাস n cos থিটা ইকুয়াল টু 2m ইন্টু a। দেখো আমি কটা ইকুয়েশন পেলাম, এইখানে এই আমি ওটাকে নাম দিয়েছি, আচ্ছা এটার 1 নাম্বার দিয়েছি, এটার 2 নাম্বার দিয়েছি, আর এটার 3 নাম্বার ইকুয়েশন দিয়েছি। দেখো এটা বুঝতে পারছো কিনা, 3 নাম্বার ইকুয়েশন দিয়েছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। এখনো গল্প শেষ হয়নি, এখনো গল্পে এ ভিলেনটা বাকি। আচ্ছা বলো তো, এই এর আমি যদি এই দিকে n cos থিটা বলি তাহলে এর এই দিকে n sin থিটা। অ্যাবসলিউটলি। আচ্ছা সিমিলার ওয়েতে একে যদি n ফোর্স দেয় তাহলে বি ও তো একে এই ডিরেকশনে n ফোর্স দেবে, তাহলে সেই n এরও তো দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই। দেখো তাহলে এইটা যদি n cos থিটা হয় তাহলে এইটাও n cos থিটা হবে, আর এইটা যদি n sin থিটা হয় তাহলে এইটাও n sin থিটাই হবে। দেখো এইটা যদি হয় তাহলে এইটাও n sin থিটাই হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে, বলতে পারবে এই যে এ ওয়েজটা এইখানে কানেক্টেড আছে কিনা? না, যে মুহূর্তে ও এই দিকে বি অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করবে সেই মুহূর্তে তো এখানে ওর কোনো কন্ট্যাক্ট থাকবে না, মানে এই ওয়ালের সাথে। তাহলে ভেবে দেখো আমি যদি এই ইয়ের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি সেটা এইরকম হবে না? এই দিকে আমার লাগছে n sin থিটা, আর টোটাল জিনিসটা এই দিকে যাচ্ছে বি অ্যাক্সেলারেশনে। তাহলে আমি লিখতে পারি n sin থিটা হচ্ছে মাস, অ্যাক্সেলারেশন নেট ফোর্স এদিকে লাগছে, আর অ্যাক্সেলারেশন বি, আর এর মাস আমাকে বলে দিয়েছে 9m/64, so 9m/64 into b। দেখো এই চারটে ইকুয়েশন,
এই চারটে ইকুয়েশন, ঠিক? যেখানে তোমাদের কি কি নোন আর কি কি আননোন। তোমাদের নোন হচ্ছে নোন, মাসগুলো নোন এবং থিটা নোন। দেখো নোন। আননোন কি কি? আননোন হচ্ছে টি, এন, এ আর বি। চারটে আননোন, চারটে ইকুয়েশন। কোন কোন ইকুয়েশন? 1, 2, 3 and 4। দেখো চারটে আননোন, চারটে ইকুয়েশন। আমরা এই চারটে আননোন আর চারটে ইকুয়েশন এইটাকে যদি সলভ করি, তাহলে আমি সলভ করেছি নিজে, তাহলে আমার এর এক ভ্যালু আসছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমার ভ্যালু আসছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, এই ইকুয়েশন গুলোতে কোনো ডাউট থাকলে, ইকুয়েশন গুলোতে কোনো ডাউট থাকলে। এখানে রাইট, এখানে কেন টি, এখানে কেন 2t, এটা বোঝা গেছে? আরে ভাই এইখানে এইখানে এই স্ট্রিং এ যদি টেনশন টি হয়, এই স্ট্রিং এ যদি টেনশন টি হয়, তাহলে এই স্ট্রিং এ হবে 2t। দেখো ওকে, তাহলে 14 নাম্বার প্রবলেমটাও আমরা সলভ করলাম। এবার আমরা চলে যাব আজকের বেস্ট প্রবলেমে আমার মতে। দেখো প্রবলেমটা দেখো কি দুর্দান্ত প্রবলেমটা। A system is shown in the figure. All surfaces are smooth and the string is tight and inextensible. Wedge A moves towards right. এই A এই দিকে মুভ করছে 10 মিটার পার সেকেন্ড। ভেরি ইম্পর্টেন্ট। And velocity of B relative to A, that is important. Relative to A is downward direction along the incline. আচ্ছা, মানে দেখো, মানে এখানে B এর ভেলোসিটি রিলেটিভ টু A, মানে ভেলোসিটি অফ B উইথ রেসপেক্ট টু A, এইটা দিয়ে দিয়েছে আমি এই ডিরেকশন বরাবর। কেন ভাই? এইটাই তো ইনক্লাইন, এইটাই তো ইনক্লাইন। এই ডিরেকশন বরাবর কত? 5 মিটার পার সেকেন্ড। দেখো velocity of B relative to A, velocity of B relative to A is downward direction along the incline having magnitude 5 meter per second। মানে এইখানে যদি কোনো অবজারভার থাকে, সে এই বি কে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ডে যেতে দেখবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 37। এবার আমি কি করছি দেখো, আমি এর দুটো কম্পোনেন্ট ভেঙে নিচ্ছি, একটা এই একটা এই। এইটা 37 হলে এইটা 37, এইটা হবে 5 cos 37 আর এইটা হবে 5 sin 37। দেখো ভাই, এইটা হবে 5 cos 37 আর এইটা হবে 5 sin 37। 5 cos 37 এর ভ্যালু হয় 4, 5 sin 37 এর ভ্যালু হয় 3। তাহলে আমি এখান থেকে এইটা বলতে পারি 4i cap minus 3j cap। এইটা velocity of B with respect to A। দেখো এইটা velocity of B with respect to A। দুর্দান্ত। এবার আমি তোমাকে যদি বলি velocity of B with respect to ground ক্যালকুলেট করতে,
দেখো velocity of b with respect to a এইটা হয় velocity of b with respect to ground minus velocity of a with respect to ground। তাহলে এখান থেকে velocity of b with respect to ground হবে velocity of b with respect to a plus velocity of a with respect to ground। দেখো তাহলে velocity of b with respect to ground করলে এইটা হবে ba। ba কত? এই যে 4i cap minus 3j cap, 4i cap minus 3j cap প্লাস ag কত? গ্রাউন্ডে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে a কে এই দিকে যে দেখবে 10i cap। তাহলে এখান থেকে আমি বলতে পারি 14i cap minus 3j cap। গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে সে এই বি কে 14i cap minus 3j cap এ যেতে দেখবে। ওকে, আচ্ছা, আমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ব্লক সি। আচ্ছা, এই সি এর ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্ট বার করতে বলেছে। এদিকে দেখো, আমি এই সি এর এই ডিরেকশনে ধরছি vx আর এই ডিরেকশনে ধরছি vy। দেখো, এই ডিরেকশনে ধরছি vx, এই ডিরেকশনে ধরছি vy। কে দেখছে? গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে দেখছে। এবার এদিকে চলে এসো, দেখো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই বি কে ডান দিকে 10 না সরি ডান দিকে 14 আর নিচের দিকে 3 এ যেতে দেখছে। ঠিক, এবার দেখো এই বি এর সাথেই এই সিটা এরকম লেগে আছে। তাহলে হরাইজন্টাল বরাবর, হরাইজন্টাল এক্স অ্যাক্সিস বরাবর বি এর যা ভেলোসিটি হবে সি এরও তাই ভেলোসিটি হবে, কিন্তু ভার্টিক্যাল বরাবর কিন্তু নয়। কেন? ভার্টিক্যাল বরাবর ও কিন্তু এইভাবে মুভ করতে পারে, কিন্তু হরাইজন্টাল বরাবর ও বি কে অলওয়েজ টাচ করে আছে। ঠিক, তাহলে হরাইজন্টাল বরাবর বি এর যেটা কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিস বরাবর সেই কম্পোনেন্টেই সি মুভ করবে। তাহলে আমরা যদি এখানে vx এর কথা বলি তাহলে সেই vx হবে 14i cap। আরে ভাই, সেই vx কি হবে? 14i cap। এইবার আমাদের মিলিয়ন ডলার কোয়েশ্চেন হবে vy। এবার আমাদের মিলিয়ন ডলার কোয়েশ্চেন হবে vy। ট্রুলি স্পিকিং এই vy ক্যালকুলেশনটাই সবথেকে ইম্পর্টেন্ট। যাত্রা ও দেখো এই প্রবলেমটায় আমি একবার দেখে নিই। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইজ 14 মিটার পার সেকেন্ড, বেরিয়ে গেছে। এবার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিকে চলে এসো, আমাকে এই সি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট বার করতে বলেছে। আগে বলো হরাইজন্টাল কম্পোনেন্টে কোনো ডাউট আছে? আরে হরাইজন্টাল কম্পোনেন্টে বি যে ভেলোসিটিতে যাবে সেই ভেলোসিটিতে সি যাবে, তার সাথে জুড়ে আছে, কিন্তু ভার্টিক্যাল বরাবর কিন্তু সেম হবে না। হরাইজন্টাল বরাবর কেন সেম হবে? কারণ সি বি এর উপর ডিপেন্ডেন্ট শুধুই, কিন্তু ভার্টিক্যাল বরাবর ও এই টেনশনের উপরও ডিপেন্ডেন্ট। আবার এই টেনশনটা এইদিকে এ মুভ করার জন্য চেঞ্জ করবে, তার মানে ভার্টিক্যাল বরাবর কিন্তু সেম ভেলোসিটি হবে না। তো আমরা যদি বলি ভার্টিক্যাল বরাবর 3i cap হবে, সেটা হবে না। হরাইজন্টাল বরাবর শুধু সি এর উপর ডিপেন্ড, মানে সি এর উপর ডিপেন্ডেন্ট। কেন? সি বি এর সাথেই শুধু জুড়ে আছে। এইবার এই দিকে চলে এসো,
এই দুর্দান্ত প্রবলেমটায় এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে পয়েন্ট মেথড লাগাবো। পয়েন্ট মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরে কনস্ট্রেইন মোশনে আমি পয়েন্ট মেথড দিয়ে পিএইচডি করিয়েছি, আবার বলছি কনস্ট্রেইন মোশনে আমি পয়েন্ট মেথড দিয়ে পিএইচডি করিয়েছি। তোমরা সেই পয়েন্ট মেথডটা আরেকবার দেখো। এবার এই পয়েন্ট মেথডটা আমরা গ্রাউন্ডের রেসপেক্টে লাগাবো। সেই পয়েন্ট মেথডটা গ্রাউন্ডের রেসপেক্টে লাগানোর জন্য আমরা এখানে প্রথমে নাম্বারিং করি 1 2 3 4 5 6। এবার 1 2 3 4 5 6 এই 6টা পয়েন্টের জন্য টোটাল যে ভেলোসিটি তার সাম আমরা 0 লিখব। ঠিক গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে এই পয়েন্টটাকে যখন কনসিডার করবে তার সাথে লাগোয়া যে পয়েন্টটা মানে অপোজিটের পয়েন্টটাকে ও ফিক্স করে দেবে। পুরো সিস্টেমে এ যদি নিচে নামে তাহলে এই স্ট্রিংটা এদিকে টান পড়বে, তাহলে এই দিকে এটা ছোট হবে, তার মানে পুরো জিনিসটা এই দিকে যাবে। কততে? 10-এ। তার মানে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে সে এই পয়েন্টটাকে ডান দিকে 10-এ যেতে দেখবে এবং এই স্ট্রিংটা টাইমের সাথে সাথে ছোট হবে। সেই কারণে এখানে একটা মাইনাস সাইন আসবে। নেক্সট 2 আর 3 পয়েন্টটা ফিক্সড আছে, এই দুটো পয়েন্টের কোনো অসুবিধা হবে না। এবার যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্টটা। 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, তোমাদের কার কার মনে হচ্ছে যে এই স্ট্রিংটা ফিক্সড থাকবে? থাকবে না। ভেবে দেখো, এই সি যদি নিচে নামে এই এ এই দিকে সরবে, দেখো এই দিকে সরবে, তাহলে এই পুলিটাও ডান দিকে সরবে। তাহলে এখন যে লেন্থ আছে তারপরে যখন ডান দিকে সরবে তখন লেন্থ কমে যাবে। তার মানে এইখান থেকে এইটুকুর লেন্থ কিন্তু চেঞ্জ হচ্ছে। অনেকেরই মনে হতে পারে ওই লেন্থটা চেঞ্জ হচ্ছে না। হ্যালো, অনেকেরই মনে হতে পারে ওই লেন্থটা চেঞ্জ হচ্ছে না। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওকে, আচ্ছা। এবার এই 4 নাম্বার পয়েন্টটাকে গ্রাউন্ডের রেসপেক্টে কত দেখবো সেটা সবথেকে ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট জিনিসটা দেখো বোঝানোর জন্য আমাদের এইখান থেকে এই এক্সপ্রেশনটা লাগবে, VBA প্লাস AG। দেখো আমি লিখছি VBG ইকুয়াল টু VBA প্লাস VAG। এবার দেখো আমরা যখনই এই যে ভেলোসিটি গুলো লিখি সেই ভেলোসিটি গুলো অ্যালং দা স্ট্রিং লিখি। আমি আবার বলছি, আমার পয়েন্ট মেথডে এই নিয়ে পিএইচডি করানো আছে। অ্যালং দা স্ট্রিং লিখি, তাহলে এইখানে যখন আমি 4 এর ভেলোসিটি লিখবো তখন অ্যালং দা স্ট্রিংই লিখবো না। এবার দেখো এই যে অ্যালং দা স্ট্রিং যখন লিখবো তখন কে এইটা ড্র করছে, এইটা গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে, তার মানে ও VBG ড্র করবে, মানে VBG দেখবে। এবার দেখো এই যে অ্যালং দা স্ট্রিং এই ডিরেকশনে 5 অলরেডি বলে দিয়েছে। দেখো এই ডিরেকশনে 5 অলরেডি বলে দিয়েছে। আরে ভাই, প্লাস এই ডিরেকশনে 10। তাহলে ভেবে দেখো আমার অ্যালং দা স্ট্রিং যদি চাই, মানে VBG এর ভেলোসিটি অ্যালং দা স্ট্রিং যদি চাই, এটা যদি অ্যালং দা স্ট্রিং চাই, তাহলে দেখো এইদিকে 5 আছে এইটার জন্য, আর এইটার জন্য যে 10 রয়েছে সেই 10-এর কত কম্পোনেন্ট এই ডিরেকশনে কাজ করবে? এইটা যদি 37 ডিগ্রি হয়
তাহলে এই ডিরেকশনে কাজ করবে 10 cos 37, 10 cos 37। তাহলে এবারে বলো তো এই 10 এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে 10 cos 37 আর VB এর এই দিকের কম্পোনেন্ট হচ্ছে 5। তাহলে along the string VBG এর কত কম্পোনেন্ট কাজ করবে? 5 plus 10 cos 37। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে along the string 4 নাম্বার পয়েন্টের ভেলোসিটি হচ্ছে এইটা, along the string 4 নাম্বার পয়েন্টের ভেলোসিটি হচ্ছে এইটা। এবার 4 নাম্বার পয়েন্টের ভেলোসিটি যদি এইটা হয়, আমি যদি এই 3 কে ফিক্স করে দিই, তাহলে এ যদি এই দিকে মুভ করে, তাহলে 4 নাম্বার পয়েন্টটা এই স্ট্রিংটাকে বড় করছে না ছোট করছে? ছোট করছে। তাহলে আমি এই 4 নাম্বার পয়েন্টের জন্য 5 plus 10 cos 37 লিখবো ভেলোসিটি, আর এখানে একটা মাইনাস সাইন দেব। দেখো দেখো এইটা 4 নাম্বার পয়েন্টের, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার দেখো এই 4 নাম্বার পয়েন্ট বি এর সাথে জুড়ে আছে, কারণ এইটা তো এরকম, দেখো বি আর এই যে পুলি, এই লেনটাও ফিক্স, এইটা তো পুরো ফিক্স। তাহলে বি এর যা ভেলোসিটি, এর উপরে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম। তার মানে 4 এরও যদি আমি ভেলোসিটি লিখি না, 4 এর এক্স আর ওয়াই কম্পোনেন্টে, তাও কিন্তু এটাই হবে ভাই। 4 এরও যদি আমি ভেলোসিটি লিখি এক্স আর ওয়াই কম্পোনেন্টে, তাহলে এটাই হবে। সিমিলারলি 5 এরও যদি আমি ভেলোসিটি লিখি না এক্স আর ওয়াই কম্পোনেন্টে, তাহলে এটাই হবে। কিন্তু এখন আমার দরকার এই পয়েন্টের along the string কত, along the string কত। কি বললাম? এই পয়েন্টের along the string কত। এবার দেখো এই 5 নাম্বার পয়েন্টের ভেলোসিটি যদি বলি v5 গ্রাউন্ডের রেসপেক্টে, এইটা হবে এই যে 14 i cap minus 3 j cap, 14 i cap minus 3 j cap। এবারে বলো, তার মানে এই 5 নাম্বারের এই ডিরেকশনের ভেলোসিটি 14 i cap আর এই ডিরেকশনের ভেলোসিটি 3। ঠিক, এবার তুমি এইটাকে যদি ফিক্স করে দাও, এইটাকে যদি ফিক্স করে দাও, ভালো করে দেখো, এইটাকে যদি তুমি ফিক্স করে দাও, তাহলে এই পুলিটা যদি এই দিকে যায়, তাহলে এই পোরশনটা একে কমাচ্ছে না বাড়াচ্ছে? একে যদি তুমি ফিক্স করে দাও, দেখো একে এটা কমাচ্ছে। তাহলে এই 5 নাম্বার পয়েন্টে ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি কত? 3, এই যে 5 এর 3, এবং এই 3 একে নিচের দিকে কমাচ্ছে। দেখো এই 3 একে নিচের দিকে কমাচ্ছে, ঠিক কি না? ঠিক। তাহলে এইখানে আসবে -3। এইবার হচ্ছে 6 নাম্বার, এইটাকে তুমি ফিক্স করে দাও, 6টা নিচের দিকে নামছে, তার মানে এটা একে বাড়াচ্ছে, তাহলে প্লাস vy, এইটা ইকুয়াল টু 0। দেখো এইটা ইকুয়াল টু 0। ঠিক, এবার তোমরা আমাকে বলো cos 37 এর ভ্যালু কত? 3/5, তার মানে 10 into 3/5 কত আসছে? 5 2, এটা আসছে 6, এটা আসছে 6। তাহলে আমার টোটাল কত আসছে? 10। cos 37 তো 4/6।
সরি, 4/6, তার মানে এইটা আসছে 8, তার মানে এদিকে আসছে -10 -5 -8 -3, তার মানে আমার VY আসছে बिल्कुल सही +26 मीटर पर सेकेंड। भाई लोग माई VY আসছে +26 मीटर पर सेकेंड। দেখো এটা -10, এইটা -5, cos 37 এর ভ্যালু হচ্ছে 4/5, sin 37 এর ভ্যালু 3/5 হয়, cos 37 এর ভ্যালু 4/5 হয়, তার মানে এটা 8, আর এইদিকে 3, কেন 3? এই পয়েন্টটা নিচের দিকে 3 মিটার পার সেকেন্ডে মুভ করছে অ্যালং দা স্ট্রিং, এবং অ্যালং দা স্ট্রিং আমরা যদি এইটাকে তোমায় ফিক্স করে দিই তাহলে এই পয়েন্টটা নিচের দিকে নামছে, তার মানে এই স্ট্রিংটাকে ও ছোট করছে, সেই হেতু মাইনাস করে দেখো VY 26 মিটার পার সেকেন্ড আসছে। আমাদের আনসার অ্যাবসলিউটলি মিলে গেছে, দুটো আনসার। ওকে, তাহলে দুর্দান্ত এই প্রবলেম গুলো করে আমাদের কনসেপ্টটা একটু বাড়লো। চলো আমাদের নেক্সট দিন আবার অন্য অ্যাডভান্সের টপিক নিয়ে দেখা হবে। চলো।